আমরা ভেক্টর রাশি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা এর আগেই স্কেলার রাশি আর ভেক্টর রাশি এই দুটো ভাগ পড়েছো, সংজ্ঞা পড়েছো। তবু আমি আরেকবার বলে নিই। তাহলে একটা ভাগ ছিল স্কেলার রাশি আর দ্বিতীয় ভাগ ছিল ভেক্টর রাশি। ঠিক আছে, তো স্কেলার রাশি কাকে বলে না, যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের বলা হয় স্কেলার রাশি। তাহলে এর মান আছে, অভিমুখ নেই। এর মান আর অভিমুখ উভয়ই আছে। যেসব রাশির মান আর অভিমুখ উভয়ই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। তো স্কেলার রাশির উদাহরণ যেমন ছিল ভর, কার্য, সময়, এরকম সব পরিচয় আছে স্কেলার রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে সরণ, বল, টর্ক এইরকম সব আছে। ঠিক আছে, তো এখন আমরা এইগুলোকে আরেকটু ভালোভাবে আলোচনা করার চেষ্টা করি। যে বল ভেক্টর রাশি বলা আছে, বল বলার সময় মান আর দিক দুটোই বলতে হবে, নাহলে ঠিক অর্থ হবে না। তো সেটা বোঝানোর জন্য ধরো এই অনুভূমিক মেঝে, এর উপরে এরকম একটা বস্তু রাখা আছে যার ভর ধরো 15 কেজি। ঠিক আছে, একটি লোক একে দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে পারে। একজন লোক 15 কেজি টেনে নিয়ে যেতে পারে। ঠিক একই ক্ষমতা আরেকজন লোককে নিয়োগ করা হলো। দুজনে কত টেনে নিয়ে যেতে পারবে? ভালো করে শোনো। প্রথম জন টেনে নিয়ে যেতে পারে 15 কেজি। দ্বিতীয় জন আগের লোকের সঙ্গে একই ক্ষমতার সম্পন্ন, সে একা টেনে নিয়ে যেতে পারবে কত কেজি? 15 কেজি। দুজনে একসঙ্গে টেনে নিয়ে যাবে কত? উত্তর হবে 30 কেজি। নাও হতে পারে। এবার দেখো এখানে উত্তর 30 কেজি নাও হতে পারে। একটা ক্ষেত্রেই 30 কেজি হবে যদি দুজনে একই দিকে বল প্রয়োগ করে। ধরো এমন হলো, একজন বল প্রয়োগ করেছে এইদিকে, এখানে 15 কেজি ছিল, আরো 15 কেজি এর উপরে দেয়া হলো, 30 কেজি হয়েছে। সে টানছে, বল প্রয়োগ করেছে এইদিকে। দেখো বলের দিক আলাদা, এই বল প্রয়োগ করেছে এইদিকে, এই বল প্রয়োগ করেছে এইদিকে, দুজনের বলের দিক আলাদা। তাহলে কি হবে? এদের আর ভর দেওয়ার দরকার নেই, দড়ি বেঁধে দিলে টানাটানি করে দাঁড়িয়ে রয়ে যাবে, কেউ ভর টেনে নিয়ে যেতে পারবে না। তাহলে দেখো এক্ষেত্রে বলের কথা যে বলা হলো, বলটা যোগ করতে গিয়ে দুজনে 30 কেজি টেনে নিয়ে যেতে পারবে। এক্ষেত্রে যে বল প্রয়োগ করবে সেটা বলার সময় দিকটার কথা বলার দরকার ছিল, যে তারা যদি একই দিকে বল প্রয়োগ করে তাহলে 30 কেজি টেনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, বলটা একই দিকে প্রয়োগ করতে হবে। তাহলে বল বলার সময় দিকের দরকার হবে। বল একটা ভেক্টর রাশি। আচ্ছা, আমরা এখানে আর একটা রাশি লিখেছি সরণ। সরণ নিয়ে এরকম একটা উদাহরণ দেখা যায়, যে ওর মান আর দিক উভয় দরকার ছিল এখানে, সেরকম একটা আলোচনা করি। দেখো এটা বলার সময় ছবিটা দেখো, অন্য একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এবার দেখো সরণ নিয়ে আমরা আলোচনা করব। ধরি এক ব্যক্তি 5 মিটার অতিক্রম করার পর 1 মিনিট বিশ্রাম নিল এবং এরপর আরো 5 মিটার পথ অতিক্রম করল। যাত্রা শুরু স্থান থেকে এখন ব্যক্তির সরণ কত? কি বলা হলো? ব্যক্তি যাত্রা শুরু করেছে, 5 মিটার পথ গেছে। কত পথ গেছে বলা হলো? 5 মিটার। 5 মিটার যাওয়ার পর 1 মিনিট বিশ্রাম নিয়েছে, নেয়ার পর আরো 5 মিটার গেছে। তাহলে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে এখন ব্যক্তির সরণ কত বা দূরত্বটা কত পাবো কি করে? দেখো প্রথমে 5 মিটার গেছে, বিশ্রাম নিয়েছে, ঠিকই আছে, 5 মিটার গেছে। এরপর বিপদ হলো, এর পরের 5 মিটারটা কোন দিকে গেছে? 1 মিনিট বিশ্রাম নেওয়ার পর যদি মনে হয় যে শরীর খারাপ, বাড়ি ফিরে আসবো, এইদিকে চলে আসতে পারে। তাহলে সরণ শূন্য, গন্তব্যস্থল এইদিকে সোজাই যাবে 5 মিটার।
5 5 10 মিটার হবে সরণ। এইদিকে গন্তব্যস্থলটা থাকতে পারে, এদিকে 5 মিটার গেছে, তখন সরণ হবে এটা। দেখেই বুঝতে পারছো যে কোন দিকে গেছে। এই যে প্রথমে 5 মিটার গেছে একই দিকে, এটা যদি দিক বদল করে তাহলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব অনেকগুলো হবে, একাধিক হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিকভাবে দিক বলে না দেয়া হলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব বলা যাবে না, মানে সরণ কত নির্ণয় করা যাবে না। সরণ হলো একটা ভেক্টর রাশি। তো যাক, এইরকম সব বিভিন্ন রাশি তোমাদের আরও পড়ানো হবে। কয়েকটা তোমরা উদাহরণ মনে রেখেছিলে, আরও এখানে বহু রাশি পাবে যারা ভেক্টর রাশি, স্কেলার রাশি সব বুঝতে পারবে। তো আমরা এখন পড়াবো ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় কিভাবে। দেখো, ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় একটা তীর চিহ্নের সাহায্যে। এই তীরের এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হলো অন্তিম বিন্দু। তো এই তীরের যে দৈর্ঘ্য সেটা ভেক্টরের মানকে প্রকাশ করবে। এই যে এ বি দৈর্ঘ্য, এটা ভেক্টরের মানকে প্রকাশ করে। আর তীর চিহ্নের যে দিক সেটা ভেক্টর রাশির দিককে নির্দেশ করবে। তাহলে কি বলা হলো, ভেক্টরকে প্রকাশ করা একটা তীর চিহ্নের সাহায্যে। সেই তীরের দিক ভেক্টর রাশির দিককে প্রকাশ করে, আর তীরের যে দৈর্ঘ্য সেটা ভেক্টর রাশির মানকে প্রকাশ করে। এখন এটাকে বলা হলো আদি বিন্দু, এটা হলো অন্তিম বিন্দু। একে লেখার সময় আদি বিন্দু আগে লেখা হয়, এ লেখা হলো আগে, বি লেখা হলো পরে। প্রকাশ করার সময় একে এইরকম ভাবে লেখা হবে, এটা হলো এ বি ভেক্টর। ঠিক আছে, ধরো এটা লেখা আছে, তীর চিহ্ন দেওয়া আছে এইরকম দিকে, এখানে এ, এটা বি, তাহলে একে লেখা হবে এ আদি বিন্দু আগে, অন্তিম বিন্দু পরে, এইরকম ভাবে লেখা হবে। এই ভেক্টরকে এইরকম ভাবে লেখা হয় না। এটা এখানে দেখে মনে হবে যেন এ বি যেমন ছিল লেখা আছে, তীর চিহ্ন দিয়ে দিয়েছে, এটা নয়। মানে আদি বিন্দু অন্তিম বিন্দু পরপর লেখা হবে, আদি থেকে অন্তিম বিন্দুর দিকে তীর চিহ্নটা দেওয়া হবে। তাহলে এখানে এইরকম আছে পি কিউ, এর ক্ষেত্রে পি কিউ এইরকম না, একে লেখা হবে পি কিউ। ঠিক আছে, আদি বিন্দু আগে, অন্তিম বিন্দু পরে, এইরকম ভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই মাথায় তীর চিহ্ন দেওয়া আছে, এটা হলো ভেক্টর রাশি, এটা প্রচলিত রীতি, তীর চিহ্ন এইভাবে দেওয়া হয়, এ বি আদি বিন্দু আগে, অন্তিম বিন্দু পরে। এখানে ছবিতে কোন দিকে আছে তার উপর নির্ভর করবে না, লেখার সময় আমরা আগে আর পরে লিখব। ঠিক আছে, এইভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। তো দেখো এখানে এই যে এ বি ভেক্টর লেখা হয়েছে, এর মানকে প্রকাশ করার জন্য এ বি ভেক্টর এর মান, যেমন ওখানে বলা হলো দৈর্ঘ্য, এখানে এটাকে প্রকাশ করা হয় মড এ বি এই আকারে। এটা হলো এ বি ভেক্টরের মান, এর আর দিক থাকছে না, এটা একটা স্কেলার রাশি। তাহলে এটা মান পাওয়া যাবে শুধু, এখানে আর দিক নেই, মড এ বি। ঠিক আছে, তাহলে এইভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এবার দেখো বিভিন্ন প্রকার ভেক্টর রাশি নিয়ে, বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করা হবে। এবার আলোচনা করা হবে সমান ভেক্টর নিয়ে। দেখো, সমান ভেক্টর মানে বুঝতে পেরেছো যে তারা সমান হবে। সাধারণভাবে বোঝায় কি, সমান ভেক্টর মানে সমান, কিন্তু ভেক্টর রাশির মান আর দিক উভয়ই আছে। তাহলে মান আর দিক উভয়ই সমান হতে হবে, একই হতে হবে। দেখো, এটা একটা ভেক্টর, এই ভেক্টর, এই দুজনের দৈর্ঘ্য সমান, মানে দুজনের মান সমান হলো, তারা দেখো একই দিকে ক্রিয়াশীল, তাহলে এরা হলো সমান ভেক্টর। আবার দেখো, এটা ধরো মূল ভেক্টরটা আমরা লিখছি, এটা এ ভেক্টর। তো এখানে সমান মানের, দেখো এটার মান এর মান সমান একই দিকে,
তাহলে এরা সমান ভেক্টর, এর সাথে এটা আছে এও এর সাথে সমান ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টরের সাথে এ সমান, এর সাথে এ সমান, এই সবগুলো সমান ভেক্টর। তার মানে একটা ভেক্টরের মান আর দিক অপরিবর্তিত রেখে এই দেখো তলে যেখানে খুশি সরাই তারা কিন্তু সমান ভেক্টর হবে। তাহলে ভেক্টরগুলোর মান আর দিক যদি একই হয় তারা হবে সমান ভেক্টর। তলের যেখানেই রাখা হোক এরা হবে সমান ভেক্টর, ঠিক আছে, মান আর দিক একই হবে। এবার আছে বিপরীত ভেক্টর। দেখো বিপরীত ভেক্টর মানে একটা বিপরীত বিষয়, মানের তো বিপরীত কিছু হবে না, তাহলে কিসের বিপরীত হতে পারে? দিকে। তাহলে সমান মানের কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল সেই ভেক্টরদের বলা হবে বিপরীত ভেক্টর। ধরো এখানে একটা ভেক্টর আছে এ, তার সঙ্গে সমান মানের বিপরীত দিকে ক্রিয়াশীল, এরা হলো বিপরীত ভেক্টর, সমান মানের বিপরীত দিকে। আবার দেখো এটা যদি এখানে থাকে সমান মানের বিপরীত দিকে, এখানে আছে সমান মানের বিপরীত দিকে, এখানে আছে সমান মানের বিপরীত দিকে, তাহলে এরাও হবে সব বিপরীত ভেক্টর। এই সবগুলো হচ্ছে এর, এই যেখানে যত ভেক্টর আছে সবাই হচ্ছে এর বিপরীত ভেক্টর, ঠিক আছে, সমান মানের কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল। এবার পড়ানো হবে এক তলীয় ভেক্টর। দেখো এই যে সব ভেক্টরগুলো আঁকা হয়েছে এরা এই বোর্ডের তলে আছে। কোনো ভেক্টর এখানে আছে এইদিকে, ভেক্টর আছে এইদিকে, এই যে ভেক্টরগুলো আঁকা হয়েছে সব এরা বোর্ডের তলেই অবস্থান করছে, এরা হবে এক তলীয় ভেক্টর। ঠিক আছে, একই তলে যেসব ভেক্টর অবস্থান করছে তারা হবে এক তলীয়। সমান ভেক্টর বা বিপরীত ভেক্টর দেখলে মানগুলো সব সমান হতে হলো, কিন্তু এক তলীয় ভেক্টর ক্ষেত্রে মান দিক কোনোটাই সমান হওয়ার দরকার নেই, সমান হবে কোথায় না, তারা একই তলে অবস্থিত। এরপরে আছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর দেখবে এক রেখীয় থেকে বুঝতে পারছো যে এরা একই রেখায় অবস্থিত। তাহলে এখানে একটি ভেক্টর আছে, এই ভেক্টর আছে, এরা একই রেখায় অবস্থিত, তাহলে এরা হলো এক রেখীয়। কিন্তু দেখো দিকটা এক না হতে পারে, মানও এক না হতে পারে, একই রেখায় থাকলেই তারা হবে এক রেখীয়। আবার দেখো এই ভেক্টরটা আগে বলা হলো সমান ভেক্টর, তাহলে একে যদি সরিয়ে দেওয়া হয় উপরে বা নিচে বা অন্য কোনো জায়গায় তলে কোথাও সরিয়ে দেওয়া হয় তাহলে ভেক্টরটা অপরিবর্তিত থাকে। তাহলে এই ভেক্টরকে এখান থেকে সরিয়ে আনা হয়েছে এখানে, তাহলে এটা এই ভেক্টর এখানে আছে, এ ছিল এক রেখীয়, তাহলে তো এও হবে এক রেখীয়। সেইভাবে বলা যাবে এই যে ভেক্টরগুলো আছে তারা যদি সমান্তরাল থাকে বা একই রেখায় থাকে তাহলে তারাই হবে এক রেখীয় ভেক্টর। দেখো এখানে আছে, এখানে আছে, এই ভেক্টর একই, তাহলে এটা যদি এক রেখীয় হয় এও হবে এক রেখীয়, ঠিক আছে। এর পরের আলোচনার বিষয় হচ্ছে একক ভেক্টর। তো একক ভেক্টর এটা হচ্ছে মানের দিক থেকে একক, তাহলে একক মান বিশিষ্ট ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। কি বলা হলো? একটা ভেক্টর যার মান একক তাকে বলা হবে একক ভেক্টর। ধরো এবি একটা ভেক্টর, এর মান কত? এবি রেখার যে দৈর্ঘ্য এটা হচ্ছে এবি ভেক্টর, এর একটা মান আছে, সেই মানকে লেখা যায় কিভাবে? এবি মড, এবি ভেক্টর আর এটা হচ্ছে এবি ভেক্টরের মান। এখন দেখো এবি ভেক্টরকে যদি এর মান দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে? দেখো
এটা হবে একটা একক ভেক্টর। তাহলে একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে একক ভেক্টর পাওয়া যাবে। ওই ভেক্টরের দিক কোন দিকে হবে না, মূল ভেক্টর যেদিকে সেই দিকেই একক মানের একটা ভেক্টর পাওয়া যাবে, ওটা হলো একক ভেক্টর। এবার দেখো একে ধরো n দিয়ে প্রকাশ করা হলো, ab ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা আছে, তাহলে ab বরাবর একটা একক ভেক্টর পাওয়া গেল, তাকে লেখা আছে n। এখন রীতি হচ্ছে এইগুলোর মাথায় দেখো ভেক্টর চিহ্ন দেওয়া ছিল, তীর চিহ্ন। এর ক্ষেত্রে একক ভেক্টর বোঝাতে মাথায় এই আকারের একটা চিহ্ন দেওয়া হয়, এটা হচ্ছে ক্যাপ। n ক্যাপ সমান a ভেক্টর বাই ab ভেক্টর বাই ab ভেক্টরের মান। ঠিক আছে, এবার দেখো কার্টেসীয় নির্দেশতন্ত্রে x y z তিনটে পরস্পর লম্ব অক্ষ নেওয়া হয়। এই অক্ষ বরাবর তিনটে একক ভেক্টরের নির্দিষ্ট নামে চিহ্নিত করা হয়। দেখো x অক্ষ বরাবর একক ভেক্টরকে i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টরকে j ক্যাপ এবং z অক্ষ বরাবর একক ভেক্টরকে k ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, x অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ, z অক্ষ বরাবর একক ভেক্টর k ক্যাপ। এগুলো পরের দিকে এদের ব্যাপক প্রয়োগ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ভেক্টরের বিভিন্ন ভাগ সম্পর্কে তোমরা বুঝতে পারলে।